নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। বন্ধু, তৃণমূলের আশা কিন্তু শেষ। তৃণমূল আর ফেরার কোনো সুযোগ নেই। জয়প্রকাশ থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সবার কনফিডেন্স কিন্তু লো। এবং তারা যেভাবে ব্যবহার করছেন, তারা শেষ চেষ্টাটা করছেন, তাদের এটা কর্তব্য, কিন্তু আলটিমেটলি কিছু হবে না, জানেন তো। বহু জায়গায় আপনারা আমাকে বহু ছবি পাঠিয়েছেন, ভিডিও পাঠিয়েছেন। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ম্যানুপুলেট করার চেষ্টা হয়েছে, কিছু কিছু জায়গায় আইডেন্টিফাই করা গেছে, কিছু কিছু জায়গায় আইডেন্টিফাই করা যায়নি। কিন্তু যে পরিমাণে ম্যানুপুলেট করার চেষ্টা করছে, তাতে মনে হচ্ছে তৃণমূলের আর কোনো আশা নেই। সবার প্রথমে আপনাদের শুরু করি যে কেন বলছি এই কথাটা। গণনা কর্মীদের নিয়ে যে কমিশনের নির্দেশ ছিল, সেটা সুপ্রিম কোর্ট কিন্তু বজায় রেখেছে। 13ই এপ্রিল নির্বাচন কমিশন নির্দেশিকা দিয়েছিল যে গণনায় শুধুমাত্র কেন্দ্র সরকারের কর্মচারীরাই অংশ নিতে পারবেন, এবং সেই নির্দেশটাই সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। এই মামলাটা কোথায় চলছিল? সুপ্রিম কোর্টে। এই মামলাটা চলছিল বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি জয়মাল্য বাগচি, তাদের ডিভিশন বেঞ্চে। সেখানে কি হয়েছে? সেখানে কপিল সিব্বলরা, যা হয় আর কি, আপনারা জানেন যে জনগণের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে যা চলছে, কেন চলছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এগুলো করছেন? আমার আপনার পয়সাকে মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে করছেন এটা কালীঘাটের ব্যক্তিগত টাকা? না তো, এটা তো আপনার আমার খাটনির টাকা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কপিল সিব্বলদের পাইয়ে দিচ্ছেন। এটা তো তাদের পাওয়ার কথা নয়। তো কপিল সিব্বল এদিন বলেছেন যে শুধুমাত্র কেন্দ্র সরকারের কর্মী যদি সেখানে থাকে, তাহলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এবার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, আমি বুঝলাম না ব্যাপারটা, জানেন তো। মানে কেন্দ্র সরকারের কর্মচারী থাকলে সেখানে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, আর রাজ্য সরকারের কর্মচারী থাকলে সেখানে সকলে ধোয়া তুলসী পাতা হবেন, ব্যাপারটা এরকম। তো সুপ্রিম কোর্ট মোটামুটি বুঝেছেন। এবং আপনাদের বলে রাখি যে বিচারপতি জয়মাল্য বাগচি, তিনি দীর্ঘদিন কলকাতা হাইকোর্টে তিনি বিচারপতি হিসেবে কাজ করেছেন। ফলে তিনি বাংলার সমস্ত বিষয় আশয় সম্পর্কে তিনি খুব যথেষ্ট ভালো ওয়াকিবহাল রয়েছেন। তার ফলে যেটা হয়েছে যে একেবারে পত্রপাঠ, প্রথম ফার্স্ট হিয়ারিংয়েই পত্রপাঠ বিদায় করে দিয়েছে, বলেছে হাইকোর্টের যে রায় ছিল সেটাই বহাল থাকবে। আপনাদেরকে বলে রাখি, হাইকোর্টও কিন্তু এই রায়টাকে বহাল রেখেছিল। হাইকোর্টও বলেছে যে না, আমরা কোনো হস্তক্ষেপ করব না, নির্বাচন কমিশন যেটা মনে করবে আমরা সেটাকেই, মানে নির্বাচন কমিশন যেটা করতে চাইছে সেটাই তারা করতে পারবে, আমরা এখানে কোনো রকমের হস্তক্ষেপ করব না। তো সুপ্রিম কোর্টও সেটা বলেছে। তো এখানে আমার প্রশ্ন, কেন কপিল সিব্বলদের কোটি কোটি টাকা ব্যয় করে কেন তৃণমূল শেষ পর্যন্ত চেষ্টা করছে যে তারা ম্যানিপুলেট করবে? সত্যি তো তৃণমূলকে ম্যানিপুলেট করছে না? অনেকেই বলছেন না, কিচ্ছু করতে পারবে না। আরে ভাই, এর নাম তৃণমূল কংগ্রেস, শেষ পর্যন্ত চেষ্টা করবে, এত সহজে ছেড়ে দেবে না। জোঁকের থেকেও অধম এই পার্টি, এবং করবেই না কেন। রাজনৈতিক দলগুলি এখন সততা ছেড়ে দিয়েছে বহু আগে, সততার প্রতীক, সত দল, এসব ফালতু কথা তো আর নতুন করে বলে লাভ নেই। তো এখন যেটা তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে, আপনারা বলছেন না যে না কিছুই হচ্ছে না, আমি বলছি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে বলি। আপনারা তো দেখেছেন, আপনারা সোশ্যাল মিডিয়া ঘেটে দেখুন যে বর্ধমানে পাঁচিল টপকে একজন ঢুকে যাচ্ছে। আমি বলি কি, যে সেন্ট্রাল ফোর্স যারা ওখানে পাহারা দিচ্ছে রাতে, একটা সাধারণ মানুষ যদি ভিডিও করতে পারে, তাহলে সেন্ট্রাল ফোর্স কি সেটা দেখেনি? সেন্ট্রাল ফোর্সের যে বন্দুক রয়েছে, সেই বন্দুকের আগায় কি কিছু ঢোকানো আছে নাকি কিছু পরানো আছে? কেন এগুলো হবে না? ধরে ধোলাই দেওয়া হয়নি কেন তাকে সঙ্গে সঙ্গে? এবং সব থেকে বড় কথা, সেখানে ঢুকলো কি করে একজন ব্যক্তি এরকম করে? একটা খুব সিকিউর জোন তো, কাউন্টিং রুম মানে স্ট্রং রুম, এটা তো খুব সিকিউর জায়গা, সেখানে এই ব্যক্তি ঢুকলো কি করে? এক। দ্বিতীয়, আমি বেশ কয়েকটা ঘটনা আপনাদেরকে দেখছিলাম বিধাননগর ছাড়াও, মানে বর্ধমান ছাড়াও বিধাননগরের একটা ঘটনা বলি, যেহেতু আমার বাড়ির খুব কাছে বিধাননগর, এবং ব্যক্তিগতভাবে বিধাননগরে দীর্ঘদিন আমি সাংবাদিকতা করেছি। তো বিধাননগরে সাংবাদিকতা করার সৌজন্যে ওখানকার খবরগুলো এখনো পাই। তো ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় সকালবেলায় আমাকে বেশ কয়েকজন ওখানে ভারতীয় জনতা পার্টির ফোন করেছেন যে ওখানে একটা বড় গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হয়ে গেছে? গন্ডগোলটা হচ্ছে এরকম যে ওখানকার যে প্রার্থী আছেন শারদত্ত মুখোপাধ্যায়, তাকে বলা হয়েছে যে আপনি আসুন, পোস্টাল ব্যালট গোনা হবে। তো তিনি এসে জানতে পেরেছেন যে পোস্টাল ব্যালট তো গতকালই গোনা হয়ে গেছে। ফলে এখানে তার মানে ঘাপলা হয়েছে। একজন ভারতীয় জনতা পার্টির ওখানে যদি প্রার্থী না থাকেন, কোনো বিরোধী প্রার্থী যদি সেখানে না থাকে, তাহলে যে পোস্টাল ব্যালট গোনা হলো, কিছু সরিয়ে দেওয়া হলো কিনা সেটা কে জানবে? পশ্চিমবঙ্গে বহু আসন আছে যেখানে লো মার্জিন সিট, 2021-এও বহু আসন ছিল লো মার্জিন সিট হয়েছিল।
2024-এও হয়েছে। তো 2000 এই সল্টলেকটাকেও তো আমরা লো মার্জিন সিট হিসেবেই ধরি, মানে গতবার 2021-এও দেখেছি যে 5, 6, 7 হাজার এরকম মার্জিন থাকে। আর এবার সুজিত বোসের অবস্থা কিন্তু ওখানে খুব খারাপ, খুব একটা ভালো পজিশনে তিনি নেই। তো ওখানে যদি পোস্টাল ব্যালট 1000-এর মতো থাকে, সেটা যদি সরিয়ে দেওয়া হয় কিছু অংশ, তাহলে এর দায়টা কে নেবে? পোস্টাল ব্যালট যদি আজকে সরে যায় তাহলে তো বড় সমস্যা। আমার কথা হচ্ছে, আমরা তো বরাবর বলে এসেছি যে জনগণের যে ভোটের প্রতিফলন, ভোটাধিকারের প্রকৃত প্রতিফলন, সেটা যদি না হয় তাহলে তো গয়ঙ্গচ্ছতি ভোট করে লাভ নেই। ইলেকশন কমিশন এত কিছু করার পরেও, দেখুন ইলেকশন কমিশনকে আমি সরাসরি দোষ দিচ্ছি না, কিন্তু আমি যেটা বলছি, ইলেকশন কমিশন এত কিছু করার পরেও যে সমস্ত এসডিওরা, যে সমস্ত তৃণমূল পোষিত রাজ্য সরকারের কর্মীরা দায়িত্বে আছেন, 1%, 2%, যে পার্সেন্টই হন না কেন, সেই ব্যক্তিগুলো তো আজকে চেষ্টা করছে তৃণমূলের হয়ে ব্যাটিং করার। তো এদের কেন রাখা হলো কাউন্টিং প্রক্রিয়ার মধ্যে? এদের কেন ভোটিং প্রক্রিয়ার মধ্যে রাখা হলো? এদেরকে কেন চিহ্নিত করা যায়নি আগে থেকে? আমরা যতদিন বলে আসছি যে এই রাজ্য সরকারের কর্মীরা যতদিন থাকবেন ফেয়ার নির্বাচন হওয়া সম্ভব নয়। তারা তো প্রত্যেক পদে পদে বুঝিয়ে দিচ্ছেন, তারপরেও এই লোকগুলোকে কেন রাখা হচ্ছে? এক। দ্বিতীয় কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে, এটা ছাড়াও বহু জায়গায় সিসিটিভি অফ হয়েছে। বহু জায়গায়, বর্ধমানে আমরা খবর পাচ্ছি, বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি, প্রার্থীরা অভিযোগ করছেন বেচারাম মান্না রাস্তায় বসে পড়ছেন, যদিও ঘটনাটা আলাদা। তো এই যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বারাসাতে এই অভিযোগটা উঠেছে, সেখানে নারায়ণ গোস্বামী অভিযোগ করেছেন, শুনছি নাকি জ্যোতিপ্রিয় মল্লিকও অভিযোগ করেছেন। তো বহু নেতা কর্মী অভিযোগ করছেন যে বহুক্ষণ ধরে সিসিটিভি অফ হয়ে থাকছে। তো যদি সত্যি সত্যি সিসিটিভি অফ হয়ে থাকে এতক্ষণ, তাহলে এই সিসিটিভি অফ, আমি এক্ষেত্রে বলি যে বেশিরভাগ অভিযোগটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ। তো তৃণমূল কংগ্রেসেরও অভিযোগ যদি সত্যি হয়, তো তৃণমূল কংগ্রেসই যে এটা করাচ্ছে না, সেটা কে বলবে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চেষ্টা করছেন শেষ মুহূর্তে? তারা চেষ্টা করছেন তাদের কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য। তিনি যে সমস্ত ঘটনাগুলো তাদের নির্দেশে হচ্ছে বলে অভিযোগ উঠছে, সেগুলো হচ্ছে একেবারে যাতে তৃণমূল কর্মীদের মনোবল একদম চাঙ্গা থাকে, তারা যেন ভোটের বুথ, মানে কাউন্টিংয়ের বুথ অবধি যেন যায়, কাউন্টিং সেন্টার অবধি যাতে যায়। ওখানে না হলে যদি না যায়, আগে থেকেই পালিয়ে যায়, তো এটাও একটা যুদ্ধের কৌশল কিন্তু। কারণ পশ্চিমবঙ্গে মোটামুটি 10টা, 11টা, 12টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তারপর তো এই পরাজিত তৃণমূলের সৈনিকরা পালাতে শুরু করবেন। কিন্তু অন্তত যাতে তাদেরকে স্ট্রং রুম অবধি পৌঁছে দেওয়া যায়, কাউন্টিং সেন্টার অবধি যাতে পৌঁছে দেওয়া যায়, যাতে তারা লড়াইটা অন্তত শুরু করতে পারে। কারণ লড়াইটা শুরু না করলে শুরুর আগেই শেষ হয়ে যাবে, 10টা 12টার মধ্যেই খেল শেষ হয়ে যাবে। কিন্তু তবুও তারা চেষ্টা করছেন শেষ অবধি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক নেবেন। তারা বলবেন যে কিভাবে কি করতে হবে, কিভাবে লড়াইটা করতে হবে, কিভাবে জালিয়াতির চেষ্টা করতে হবে। তো এই সমস্ত চেষ্টা কিন্তু তারা ছাড়ছেন না। ফলে যারা বিজেপির এজেন্ট হবেন, বা যে যেখানে শক্তিশালী বিরোধী এজেন্ট আছেন, যে যেখানে শক্তিশালী আছেন, কোথাও কংগ্রেস শক্তিশালী আছে, 2-1টা আসনে আইএসএফ শক্তিশালী আছে, তো যে যেখানে শক্তিশালী আছেন, যারা গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে আপনারা শরিক হয়েছেন, প্রত্যেককে আপনাদেরকে বলবো যে একদম শেষ অবধি ছাড়বেন না। জিতে গেছি বললে কিন্তু হবে না। জিতে গেছি হলেও শেষ পর্যন্ত টেবিল আপনারা কিন্তু ছাড়বেন না, কারো টেবিল ছাড়া উচিত না। তবে তো হাড্ডাহাড্ডি লড়াইটা হবে, তবে তো দেখা যাবে আলটিমেটলি কে জিতছে। তবে এটুকুন বলে দিই যে 10টা 12টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যতই ক্লিয়ার হয়ে যাক, এই শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের কর্মীরা ভয়ঙ্করভাবে ভয় দেখানোর চেষ্টা করছেন। আমি 2-1টা স্ক্রিনশট স্ক্রিনে দিয়ে দিচ্ছি, বিশেষ করে ফ্যামের। প্রথম কথা, এই ফ্যাম গ্রুপের ছেলেপুলে একেবারে অশিক্ষিত। এই সেই গ্রুপ, এই সেই লোকগুলো যারা মিথ্যে বোঝায় মানুষকে, মানুষের সম্পর্কে ফেক ন্যারেটিভ ছড়ায়, ফেক কথা ছড়ায়, ফেক ছবি ছড়ায়, ফেক ভিডিও ছড়ায়। এই গ্রুপটাকে কেন এখন অবধি ব্যান করা হয়নি? আমি দীর্ঘদিন ধরে এই গ্রুপ সম্পর্কে অবহিত আছি, ফ্যাম গ্রুপ সম্পর্কে। এরা নানান ধরনের কাজকর্ম করে, রাজনৈতিক কাজকর্ম নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তারা এই মুহূর্তে বলছে ফেসবুকে ঘোষণা করে যে 4 তারিখ নাকি খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, ঘর থেকে বের করে খেলা হবে, টেনে এনে খেলা হবে। তো এরা যেটা বুঝিয়ে দিতে চাইছে যে 4 তারিখ এরা নাকি টেনে এনে বিরোধীদের মারধর করবে। তা আমি বলছি যে এটা ফেসবুকে এরা ঘোষণা দিয়ে করছে, তারপরেও এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি কেন? আমি সরাসরি বিরোধী রাজনৈতিক দলগুলির দৃষ্টি আকর্ষণ করছি।
বিশেষ করে বিজেপি তাদের দৃষ্টি আকর্ষণ করছি নেতাদের, যে এই গ্রুপে যারা এই মেসেজ করেছেন আপনারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, ইলেকশন কমিশন হোক, পুলিশে হোক, যেখানে হোক অভিযোগ জানান। কারণ আজকে ভাবুন তো, এটা তো এরা কি জিনিসটা শুরু করেছে, আজকে এরা হুমকি দিচ্ছে 4 তারিখ যখন বিজেপি জিতে যাবে তখন যদি নিউটনের তৃতীয় যে লটা, তৃতীয় সূত্র আছে, নিউটনস থার্ড ল, সেটা যখন যদি অ্যাপ্লিকেবল হবে ভালো লাগবে। গৃহমন্ত্রী অমিত শাহ তো বলে দিয়েছেন যে কারো যেন তিনি থাকবেন, এখানে এসে থাকবেন এবং 60 দিন এখানে সেন্ট্রাল ফোর্স থাকবে যাতে তৃণমূলকে রক্ষা করা যায়। কিন্তু এরা এখনই যদি হুমকি দেয় তাহলে তো এরা তো সমাজে তো অস্বস্তি ছড়াচ্ছেন, এরা তো সরাসরি সমাজে হুমকি দিচ্ছেন মানুষ যাতে পাল্টা প্রতিক্রিয়া করে। এইগুলো অবিলম্বে বন্ধ করা উচিত। আরেকটা বিষয় আমি দেখলাম যে জাহাঙ্গীরের ফলতাতে, কেন ফলতাতে এখনো উপনির্বাচন হলো না আমি জানি না, বলা হচ্ছে গণনার পরে উপনির্বাচন হবে। গণনার পরে যদি ওটা তো উপনির্বাচনের মতোই ব্যাপারটা হয়ে যাবে। গণনার পরে যদি নির্বাচন হয় তো গণনার পরে নির্বাচন হলে বিজেপি জিতলে তো বিজেপির পক্ষে হয়ে যাবে ব্যাপারটা। গণনার পরে এটা উপনির্বাচন করে পশ্চিমবঙ্গে লাভ হয় না। উপনির্বাচন তো শাসক দলের মানে প্রকৃত প্রতিফলন হয়, তাহলে ওই সিটটা তো বিজেপি জিতে যাবে। এই মুহূর্তে করালে তো প্রকৃত প্রতিফলনটা হতো, তাই না? তো ফলতায় যেটা হয়েছে, মহিলারা স্পষ্টভাবে রাস্তায় বেরিয়ে এসেছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে এই যে জাহাঙ্গীর আছে আর এসরাফুল আছে, আরো কয়েকজনের নাম তারা নিয়েছেন, এই বাহিনী তারা নিয়মিত ভয় দেখিয়ে যাচ্ছে তাদের। ফলে আজকে সেখানে তারা বলছেন সামনে এসে যে তারা বিজেপি করেন, তারা জয় শ্রীরাম বললে, তাদের ঠাকুরের নাম নিলে তাদের বলা হয় তোরা কেন ঠাকুরের নাম নিবি, ওখানে বলা হচ্ছে যে তোরা কেন বিজেপি করছিস। মানে জয় শ্রীরাম বলাটা, আপনি প্রভু শ্রীরামের ভক্ত হবেন, হনুমানের ভক্ত হবেন, মহাদেবের ভক্ত হবেন, এটা হয়ে যাচ্ছে বিজেপি করা। ও আমার অভিযোগ নয়, ওখানকার মহিলাদের অভিযোগ। এক, দ্বিতীয়, তারা বলছেন যে তারা বিজেপি করেন কিন্তু তারা বাধ্য হচ্ছেন তৃণমূলকে ভোট দিতে, নাহলে বলছে যে ওখানে এসে ঘরের মধ্যে ঢুকে কি সব করে দিয়ে যাবে। তো এই জায়গাটাতে আজকে মহিলারা একেবারে সন্দেশখালির মতো আমি দেখতে পাচ্ছি, সন্দেশখালির মতোই সেখানে মহিলারা সামনে আসছেন, সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই সময়টাতে বিক্ষোভ দেখাচ্ছেন, সাহস করে তারা বাইরে বেরিয়ে আসছেন। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমার বক্তব্য স্পষ্ট যে নির্বাচন কমিশন কেন দ্রুত পদক্ষেপ ফলতার ক্ষেত্রে নিল না, এটা তো আগে উচিত ছিল। এই যে আজকে শনিবার দিনে আজকে বিভিন্ন জায়গায় মগরাহাটে হচ্ছে, বিভিন্ন ডায়মন্ড হারবারে হচ্ছে, বিভিন্ন জায়গায় উপনির্বাচন হচ্ছে, তো ফলতায় কেন করা গেল না? ফলতা কোনসা অন্য জায়গা থেকে, নাকি ফলতা নিয়ে অন্য ভাবনা আছে? আমার মনে হয় নির্বাচন কমিশনের ফলতা নিয়ে হয়তো অন্য কোনো ভাবনা আছে, কোনো বৃহৎ ভাবনা আছে। আমি কিন্তু জাহাঙ্গীরের ভবিষ্যৎ কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি না। এটা কেউ কোনো খারাপভাবে নেবেন না, আমি একটা প্রেডিকশন হিসেবে বলছি। কারণ এর আগে দেখেছি শেখ শাহজাহান, কেউ যখন অতিবার বাড়ে তখন তার কি অবস্থা হয় সেটা তো আমরা জানি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে খুব খারাপ জাহাঙ্গীরের ভবিষ্যৎ। এখন তো তারপরেও বলবো যে মহিলাদেরকে নিরাপত্তা ওখানে দিতে হবে এবং ফলতায় এই ধরনের যে বিক্ষোভটা হচ্ছে সেই বিক্ষোভগুলোকে ইমিডিয়েট সামলানো উচিত। কারণ কোথা থেকে ভোটের আগে বিষয়গুলোকে স্পার্ক হয়ে যাবে বলা খুব মুশকিল। আর বিজেপি জেতার পরও বিজেপি কর্মীদের বলবো, আপনারা কিন্তু ওই নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করতে যাবেন না। কারণ আইন হাতে নেওয়া উচিত নয়, কোনোভাবেই উচিত নয়, অতি উৎসাহ ভালো নয়। শাসক দলের উচিত সংযম বজায় রাখা। আমি জানি আপনারা আমার কথা শুনবেন না, বা শুনলে ভালো হয়, আমি এটাই বলবো। তো দেখা হচ্ছে, আমরা থাকছি ময়দানে, ভবানীপুরেই থাকছি, আগে থেকে ঘোষণা দিয়ে থাকছি। আর রেজাল্টের পর আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তার আগে আরেকটা ভিডিও আসবে আগামীকাল, অর্থাৎ ভোটের ঠিক আগে। আমরা দীপঙ্কর দা আমার সঙ্গে থাকবেন, দীপঙ্কর দাকে একটু পরে আমি পিক করে নিচ্ছি। সারাদিন দীপঙ্কর দা আমরা ঘুরবো এবং আমার সঙ্গে ধীরেন্দ্রজিও থাকবেন। ধীরেন্দ্রজি মানে ওনার হিন্দি চ্যানেল আছে নিউজ পয়েন্টে নামে, আর উনি তেহেলকার দায়িত্বে ছিলেন, tehelka.com নামি যারা আমাদের সময়কার সাংবাদিক আর কি, বা আমাদের 80s কিড বা 90s কিড যারা, তারা জানবেন তেহেলকা কি জিনিস ছিল। মানে নারদার থেকেও ভয়ঙ্কর তেহেলকা কাজকর্ম করতো, স্টিং অপারেশন করতো তারা। ধীরেন্দ্রজি আমার সঙ্গে থাকবেন, আরও অনেকে থাকবেন, আমাদের পুরো পলিটিক্যাল ডেইলি টিম থাকবে। আর একটা জরুরি ঘোষণা, সেটা হচ্ছে আমি একটা হিন্দি চ্যানেল শুরু করতে যাচ্ছি যার নাম পলিটিক্যাল ডেইলি হিন্দি। আমি বেশ কয়েকটা জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে এবং ডিজিটাল মাধ্যমে
অ্যাজ এ পলিটিক্যাল অ্যানালিস্ট সামনে এসেছি, আমি আমার বক্তব্য রেখেছি, সেখানে তারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপনি আপনার হিন্দি চ্যানেল নিয়ে সামনে আসুন, আপনাকে দরকার। আর আমি হিন্দি চ্যানেল করেছিলাম, 2-3টে ভিডিও করার পরে আর বেশি ওটাকে কন্টিনিউ করতে পারিনি। প্রেশার ছিল এই চ্যানেলটাকে বড় করার, সেটা আপনাদের আশীর্বাদে হয়েছে। এখন আমাদের 1,80,000 প্রায় সাবস্ক্রাইবার। খুব তাড়াতাড়ি এই মাসের মধ্যে আমরা 2 লক্ষর দিকে এগিয়ে যাব, মানে বিজেপি ক্ষমতায় আসার আগেই আমরা 2 লক্ষ হব। ফলে কেউ বলতে পারবে না যে বিজেপির সময় এর উন্নতি হচ্ছে। আমি কিন্তু তৃণমূলের আমলেই এই 2 লাখের মার্কটা কাছাকাছি প্রায় চলে এসেছি। আর দ্বিতীয় আরেকটা ব্যাপার আমি বলি যে আমাদের আরেকটা চ্যানেল আছে পলিটিক্যাল ডোজ, ওখানে আমরা নিয়মিত ভিডিও আনছি। ফলে পলিটিক্যাল ডোজ চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করে নিন, ওখানে প্রায় 22,000 সাবস্ক্রাইবার আছে। আমরা ওটাকেও 1 লাখের কাছাকাছি নিয়ে যেতে চাই, সিলভার প্লে বাটন আরেকটা আমরা পেতে চাই। তো আপনারা আমাদের পাশে থাকুন, এটাই আপনাদের কাছে কামনা করব। এবং শান্তিপূর্ণভাবে থাকুন, কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ আছে, কিন্তু তারপরেও বলবো পশ্চিমবঙ্গে তো হিংসা হয়, এটা আপনারা সুরক্ষিত থাকার চেষ্টা করবেন, কেউ কারো উপর আক্রমণ করবেন না, কেউ আক্রমণ করলেও জোরবদ্ধভাবে থাকুন। আপনারা যে পক্ষেরই মানুষ হন না কেন, আপনারা কিন্তু জোরবদ্ধভাবে থাকুন, যাতে হামলা হলেও, কোনো পক্ষের আক্রমণ হলে আপনারা কিন্তু সামলাতে পারেন। আমি বরাবরই এই মারামারি কাটাকাটির রাজনীতি পছন্দ করি না, যারা ব্যক্তিগতভাবে আমাকে জানেন। ফলে কারণ এর একটা শেষ দরকার। আমরা কেন তৃণমূলের পতন চাইছি? আমরা তৃণমূলের পতন মানে শাসক তৃণমূলের শুধু পতন চাইছি না, এই যে অব্যবস্থাটা চলছে না কন্টিনিউয়াসলি, আমরা এই অব্যবস্থার পতন চাইছি, আমরা নৈরাজ্যের পতন চাইছি, আমরা যে খারাপ কাজগুলো কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে তার পতন চাইছি। শুধুমাত্র শাসকের পতন চাওয়া কিন্তু আমাদের লক্ষ্য নয়, আমরা গোটা ব্যবস্থার পতন চাইছি। আমরা এটাও চাইছি যে সরকারে আসার পরে বিজেপি যেন তৃণমূলের লোকদের দলে না নেয়। তবে আমি বলবো না যে আমি দেবাংশুর মতো পাপোশ হয়ে যাব, তা নয়, সেটা তাদের দলের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বলবো যে যদি কোনো ভালো মানুষকে নেওয়াও হয় তাহলে অবশ্যই নেবেন, কিন্তু গুরুত্ব দেবেন না এত দ্রুত। দীর্ঘদিন তারা দলের বিরুদ্ধে ছিলেন, কিছুদিন তারা দলের মধ্যে এসে গরু ছাগলের মতন থাক, তারপর না হয় তাদের মাথায় তোলা যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডেইলি। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস। আগামীকাল আমার এবং দীপঙ্কর দার যৌথ ভিডিও আসবে এই চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী